তারিখটা মার্ক করে রাখুন, 6 জানুয়ারি 2025। কারণ এই দিনটা এমন একটা দিন হতে চলেছে যা ভবিষ্যতে ভারতের ইতিহাসে কার্যত স্বর্ণাক্ষরে লেখা হতে থাকবে। কেন, কি এমন হতে চলেছে এই দিন? কেননা এই দিন বৈঠকে বসছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস বা আইসিইটি নিয়ে থার্ড রাউন্ডের আলোচনা হবে। কিন্তু সেটা আবার কি জিনিস, খায় না মাথায় দেয়? এই তো আপনার মনে প্রশ্ন হচ্ছে। এই বৈঠকে এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ফয়সালা হবে তা ভারতের তো অর্থনৈতিক বা সামরিক ইতিহাস যেরকম বদলে দিতে পারে, তার পাশাপাশি গোটা বিশ্বের, বিশেষ করে এই এশিয়ার চিত্রটাও কিন্তু পুরোপুরি পাল্টে দিতে পারে। কেননা সেখানে আলোচনা হবে ইন্ডিয়া মিডল ইস্ট ইকোনমিক করিডর, ইরান, লেবানন এবং সিরিয়ার সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলিকে দমন, নেপাল, মায়ানমার, বাংলাদেশকে মিডল ইস্ট বা ইউরোপে বাণিজ্য করতে হলে আগামী দিনে পুরোপুরি ভারতের মুখোমুখি হতে হবে, ভারতীয় অর্থনীতি বারে বারে ডোবানোর জন্য জর্জ সোরেসদের ময়দানে নামা নিয়ে, আমেরিকা ও কানাডার মাটিতে খালিস্তানপন্থীদের তৎপরতা নিয়ে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতি এবং সেখানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভারতের ভূমিকা, মহাকাশ গবেষণায় ভারত মার্কিন দুদেশের ভবিষ্যতের সম্পর্ক, চীনের সাথে ভারতের সীমান্ত সংঘর্ষ এবং দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি। এই এতগুলো বিষয় নিয়ে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেখানে ভারতের ভূমিকা কিন্তু এখানে একটা কার্যত খুঁটির মতো হতে চলেছে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন এখানে অবভিয়াসলি জাগবে, সেটা হচ্ছে এই যে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের কথা বলা হচ্ছে, সেই জেক সুলিভান তো বাইডেনের নিয়োজিত একজন সদস্য এবং তার স্থায়িত্বকাল আর মাত্র কয়েকদিন। আগামী 20 জানুয়ারি যখন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পা রাখবেন তখন তার কাজ শেষ, সেই জায়গায় আসবেন মাইক ওয়ালটজ। তো সেখানে এই জেক সুলিভান এসে কি এমন সিদ্ধান্ত নেবে যা ভারতের অর্থনীতি, ইতিহাস সমস্ত কিছু বদলে দেবে? তার কারণ এই যে নতুন যে উপদেষ্টা হবেন মাইক ওয়ালটজ, তার সঙ্গে তো ভারতের সম্পর্ক যথেষ্ট ভালো। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক সকলেই জানেন এবং এর সঙ্গে অজিত ডোভাল কিন্তু ইতিমধ্যেই ফোনে বার্তালাপ সেরে রেখেছেন বেশ কয়েকবার এবং আগামী দিনে ভারত মার্কিন যে সম্পর্ক হবে সেইটারই কিন্তু একটা এক্সটেনশন হবে এই যে জেক সুলিভানের সঙ্গে যে বৈঠক হবে সেই বৈঠকের জন্য। কেননা একটা জিনিস মাথায় রাখতে হবে, আমেরিকার যখন এই ক্ষমতা হস্তান্তর হয় এটা কিন্তু রাতারাতি হয়ে যায় না, এটা একটা কেটি নলেজ ট্রান্সফার প্রসেসে থাকে। সুতরাং মাইক ওয়ালটজের যে পলিসি হতে চলেছে সেটাই কিন্তু এই জেক সুলিভান সেটা কন্টিনিউ করছেন এবং এখন তার জায়গায় সেই কাজটা করে যাচ্ছেন। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ এক এক করে বিষয়গুলো আসি, যেটা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এই বৈঠকে আলোচনা হবে। সেটা হচ্ছে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপের অর্থনৈতিক করিডর। কেন এটা এতখানি গুরুত্বপূর্ণ এবং এই জায়গা থেকে ভারতের অর্থনীতিটা কিভাবে বদলে যাবে একবার দেখুন। ভারত, আমেরিকা, সৌদি আরব, ইউরোপের কয়েকটি দেশ মিলে একটা চুক্তি করেছে। সেই চুক্তিটা হচ্ছে দক্ষিণ এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত একটি রেল ও বন্দর নির্ভর অর্থনৈতিক করিডর তৈরি করবে বিজনেস ইজের জন্য। ভারত থেকে এটা প্রথমে রেলপথ হবে, বন্দর পথ হবে এবং ইউরোপে পৌঁছে যাবে। এবং এই করিডরটা যদি এস্টাবলিশ করা যায় তাহলে ভারত থেকে ইউরোপে কোনো পণ্য পৌঁছতে, কোনো সামগ্রী পৌঁছতে সময় লাগবে মাত্র 72 ঘন্টা, যেটা এখন বেশ কয়েকদিন লেগে যায়, সেটা 72 ঘন্টার মধ্যে হয়ে যাবে। এই যোগাযোগ ব্যবস্থাটা স্থাপন করতে হবে। এই করিডোরের মাধ্যমে প্রথমে ফুজাইরা বন্দর থেকে পণ্য সৌদি আরব, জর্ডন হয়ে ইসরায়েলে হাইফা বন্দরে পৌঁছবে এবং সেখান থেকে ভারতীয় পণ্য বা ভারতের এই করিডরটাকে ইউজ করে মিডল ইস্টের এই সাউথ ইস্ট এশিয়ার যে পণ্যগুলো থাকবে সেগুলো ইউরোপের বাজারে পৌঁছবে। এক কথায় এটা ভারত, মিডল ইস্ট এবং ইউরোপের মধ্যে বাণিজ্যের একটা নতুন দিগন্ত খুলে দেবে। এবার এই যে করিডরটা আছে সেটা ভারতের ইকোনমি সিস্টেমটা কিভাবে চেঞ্জ করে দেবে একবার ভেবে দেখুন। প্রথম কথা, এই করিডরটা তৈরি করতে প্রচুর পরিমাণ রিসোর্স লাগবে, সুতরাং জব স্কোপ অনেকটা বেড়ে যাবে এবং এই বিজনেস ইজটা যখন হয়ে যাবে ভারত থেকে মিডল ইস্ট এবং ইউরোপে পৌঁছানো, ইউরোপ পৌঁছে যাচ্ছে 72 আওয়ার্সের মধ্যে। সুতরাং এখানে বাণিজ্যের প্রসারটা কিন্তু অনেক বেশি হবে, আমদানি রপ্তানি অনেক বৃদ্ধি পাবে এবং আগামী দিনে বিজনেস মডেল কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এবং সেটা অনেকটা ভারত নির্ভর হয়ে যাবে। আর যেহেতু ভারত এটাকে পুরোটাই চালিত করছে, সুতরাং শুধুমাত্র এই সাউথ ইস্ট এশিয়া নয়,
পুরোপুরি এশিয়া কিন্তু ভারত নির্ভর বাণিজ্য হয়ে যাবে আগামী দিনে মিডল ইস্ট এবং ইউরোপে বাণিজ্য করার ক্ষেত্রে। অর্থাৎ ভারত কতখানি একটা শক্তিশালী ইকোনমিক্যাল করিডরে পৌঁছে যাবে এটাকে ফুলফিল করার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই করিডরটা তো এতদিন আলোচনায় ছিল, এখনো সেটাকে এস্টাবলিশ করা যাচ্ছে না কেন? করা যাচ্ছে না, তার কারণ হচ্ছে ইরান, লেবানন, সিরিয়া এই সমস্ত দেশ কিন্তু এই করিডরটা যাত্রাপথে পড়ছে এবং সেখানে ইতিমধ্যেই কিন্তু ইসরায়েল গাজার যে যুদ্ধ রয়েছে সেই যুদ্ধের কারণে সেখানে কিন্তু এই করিডরের কাজ থমকে আছে। ফলে এই করিডরটা তৈরি করতে গেলে এই ইরান, লেবানন বা সিরিয়ার যে সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে সেগুলোকে দমন করা অত্যন্ত জরুরি এবং এই কাজটা প্রাইমারিলি দেওয়া হবে ইসরায়েলকে। কেননা এই মধ্যপ্রাচ্যের যে অস্থির পরিস্থিতি সেটা যদি থাকে তাহলে কিন্তু বিজনেসটা করা যাবে না, এইরকম যদি ডিস্টার্বিং এরিয়া থাকে। এবার এখানে যদি ইসরায়েলকে দায়িত্ব দেওয়া হয়, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে। ভারত ইসরায়েলের সম্পর্ক সকলেই জানে, ইসরায়েলের সঙ্গে এদের সম্পর্ক সকলেই জানে এবং ইসরায়েল তাদের টেকনোলজি কিন্তু ভারতবর্ষকে দিয়ে দিয়েছে, তাদের বন্ধু দেশ হিসেবে দিয়ে দিয়েছে। সেই টেকনোলজি ইউজ করে ভারত কিন্তু ইসরায়েলকে এখন থেকেই অস্ত্র সাপ্লাই করতে শুরু করে দিয়েছে। এই যে তাদের বিভিন্ন যুদ্ধ চলছে সেখানে ভারতের অস্ত্র সাপ্লাইটা রয়েছে। ফলে আগামী দিনে যখনই এই ইরান, লেবানন বা সিরিয়ার মতো যেখানে টেররিস্টরা রয়েছে সেখানে যদি ইসরায়েলকে কভার করতে হয়, সেই ভারতীয় অস্ত্রের আমদানি কিন্তু ইসরায়েলকে অনেক বাড়াতে হবে এবং সেখানে কোনো বাধা থাকবে না, কেননা আমেরিকা, ইউরোপ বা মিডল ইস্টের কান্ট্রিগুলোর সেখানে এই করিডরটা তৈরি করার জন্য অলরেডি অ্যাপ্রুভাল আছে, সেখানে কিন্তু সই আছে। ফলে ভারতের এই যে সামরিক অস্ত্র বিক্রি করে নিজেদের অর্থভাণ্ডার বাড়ানো, সেই জায়গাটা অনেকটাই বেড়ে যাবে এবং ভারত ইসরায়েলের সম্পর্ক অনেক বেশি মজবুত হবে। ভারত যখন অস্ত্র দিয়ে তাদেরকে এতখানি সাহায্য করছে, তাহলে সেই জায়গা থেকে ইসরায়েলি টেকনোলজি কিন্তু ভারতবর্ষ অনেক বেশি করে আগামী দিনে পেতে থাকবে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেটা চেরি অন দ্য কেক বলা যেতে পারে, সেটা হচ্ছে এই ইসরায়েল তারা যখন দেখবে যে এখানে শান্তি স্থাপন করতে, এই জঙ্গি গোষ্ঠীগুলোকে দমন করতে তারা আর একা পারছে না, সেখানে হয়তো ভারতের সামরিক শক্তির ব্যবহারও এখানে দেখা যেতে পারে। অর্থাৎ সোজা কথায় ভারতবর্ষ থেকে শান্তি সেনা এই দেশগুলোতে যেতে পারে থ্রু ইসরায়েল, সেই জায়গাটা হয়ে যাবে এবং তার অ্যাফিলিয়েশন থাকবে সিধা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, তার অ্যাফিলিয়েশন থাকবে ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে। তার মানে ভারতের সামরিক দিক থেকে কতখানি গুরুত্ব বৃদ্ধি হবে এই বৈঠকের পর একবার সেইটা ভেবে দেখুন। এরপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ সেগমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে যে ভারতের যে অর্থনীতি রয়েছে সেটাকে অতীতে মানে বিগত কয়েকটা বছরে দেখা গেছে বিশেষ করে জর্জ সোরেসরা বারবার ডোবানোর চেষ্টা করছে। সেটা আদানি নিয়ে বিভিন্ন ইস্যু তৈরি করা, ভারতীয় শেয়ার মার্কেট থেকে টাকা তুলে নেওয়া, এখানকার যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদেরকে ফান্ডিং করা। এই জর্জ সোরেসদের যদি সাহায্য করা না যায় তাহলে এই ভারতীয় ইকোনমিক্যাল কন্ডিশনকে টালমাটাল করার চেষ্টাটা বারবার থাকবে এবং সেক্ষেত্রে ভারত যেহেতু আগামী দিনে গুরুত্বপূর্ণ একটা বিজনেস হাব হচ্ছে, পুরো মিডল ইস্ট এবং ইউরোপের কানেক্টিং হচ্ছে, ভারতের যদি এরকম ডিস্টার্বিং ইকোনমি থাকে তাহলে কিন্তু সেটাকে স্টেবিলাইজ করা খুব মুশকিল হয়ে যাবে। ফলে এই জায়গায় জর্জ সোরেসদের নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে, তাদের মতো যারা অস্ত্র ব্যবসায়ী আছে তাদেরকে সাইড করার জন্য কি করা হবে, সে নিয়েও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়াও আপনারা জানেন আমেরিকা এবং কানাডা সেখানে খালিস্তানপন্থীরা ঢুকে রয়েছে, কার্যত তাদের চাষ চলছে এবং সেইখান থেকে ভারতকে ডিস্টার্ব করার চেষ্টা চলছে। সুতরাং একটা যদি শান্তির জায়গা তৈরি করতে হয়, একটা যদি এরকম করিডর তৈরি করতে হয়, সেই খালিস্তানপন্থীরা এখানে এসে ডিস্টার্বিং এলিমেন্ট হয়ে যেতে পারে। ফলে তাদেরকে ওই রুটে গিয়ে তাদেরকে নিকেশ করতে হবে। আমেরিকা এবং কানাডার ভূমিকা কি হবে, কানাডাকে আমেরিকা কতখানি প্রেসারাইজ করবে এই খালিস্তানপন্থীদের তাদের দেশে সাহায্য করতে, যাতে ভারতের ব্যাপারে তারা নাক না গলায়, ভারতের ডিস্টারবেন্স ক্রিয়েট না করে, সেই নিয়ে সিদ্ধান্ত হতে পারে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ভারতবর্ষ এত কিছু করবে, মিডল ইস্টে, ইউরোপে বাণিজ্যের এত বড় একটা দিশা খুলে দেবে, সমস্ত জিনিসটা তারা কন্ট্রোল করবে এবং সেটাকে বেটারমেন্ট করার চেষ্টা করবে, কিন্তু ভারতবর্ষকে ডিস্টার্ব করার জন্য পাকিস্তান, বাংলাদেশ সেখানে সাম্প্রতিককালে কি ঘটছে সকলেই জানে, এবং আফগানিস্তান পাকিস্তানে যে ঝামেলা হচ্ছে তার এফেক্ট ভারতবর্ষে পড়ছে। বাংলাদেশ তো হুঙ্কার ছাড়ছে ভারতবর্ষকে বারবার টুকরো টুকরো করে দেবো। এই সব পরিস্থিতিতে সেখানে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হবে
সেইটা করতে গিয়ে সেখানে ভারতের ভূমিকা কি হবে? কেননা আমেরিকার নীতি হচ্ছে যেখানে ডিস্টার্বিং জায়গা রয়েছে সেখানে তারা ইন্টারফেয়ার করবে এবং সেই জায়গাটাকে তার শান্তি স্থাপন করবে। কিন্তু যেহেতু এখানে ভারতবর্ষ একটা বড় শক্তি রয়েছে, ভারতের হাতে সেই পাওয়ারটা দেয়া হোক, আমেরিকার কাছে কিন্তু এই দাবিটা যাবে এবং সেই নিয়ে আলোচনা কিন্তু অনেকটা দূরে গিয়েছে এবং সেটা যদি সত্যিই ফলপ্রসূ হয়, কেননা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর একটা বড় সাপোর্ট কিন্তু ইন্ডিয়ার সঙ্গে রয়েছে এই ব্যাপারে, তাহলে আগামী দিনে এই বাংলাদেশ বলুন, আফগানিস্তান বলুন, পাকিস্তান বলুন, তারা যদি কোনো রকম পাকামি করে এবং সেটা এই সামগ্রিকভাবে বিজনেস সিস্টেমটার ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে, সেখানে ভারত কিন্তু ইন্টারফেয়ার করার সরাসরি লাইসেন্স পেয়ে যেতে পারে। সেই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সুতরাং বুঝতেই পারছেন যে কতখানি গুরুত্বপূর্ণ এই 6 জানুয়ারি মিটিংটা হতে চলেছে। এবার এই আলোচনাটা করতে গিয়ে অবভিয়াসলি যে সেগমেন্টটা আলাদা করে হবে, যে সেগমেন্টটা না বললেই নয়, সেটা হচ্ছে চীনের যে অবস্থান। ভারতের সঙ্গে চীনের রিলেশন রিসেন্টলি ডেভেলপ করতে শুরু করেছে, দু দেশই পজিটিভ কিছু করবে এরকম আলোচনা শুরু হয়েছে। কিন্তু চীন এর মাঝখানে বিভিন্ন ডিস্টার্বিং জায়গা তারা কিন্তু করার চেষ্টা করছে। রিসেন্টলি যেটা ডেভেলপমেন্ট এসছে, ব্রহ্মপুত্রে একটা ব্রিজ করার চেষ্টা করছে, সেখানে বাঁধ দেওয়ার চেষ্টা করছে। আকসাই চীনে তারা নতুন করে গ্রাম দখল করছে, এই ধরনের কাজ করছে। এবং আমেরিকার বড় মাথা ব্যথার কারণ হচ্ছে চীন, এবং আগামী দিনের যে যুদ্ধটা হতে চলছে সেটা কিন্তু অনেকটাই সমুদ্র কেন্দ্রিক যুদ্ধ হবে। ফলে দক্ষিণ চীন সাগরে এই চীনের উপস্থিতি সেগুলোও কিন্তু বারবার ডিস্টার্বিং এলিমেন্ট সারা পৃথিবীর জন্য, বিশেষ করে আমেরিকার জন্য হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ভারতীয় নৌবহরকে শক্তিশালী করতে কি ধরনের কি সিদ্ধান্ত হবে, এবং আগামী দিনের ভবিষ্যতে কিন্তু আর একটা জিনিসও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটা হচ্ছে স্যাটেলাইট, মহাকাশ গবেষণা। মহাকাশে যার যতখানি কন্ট্রোল থাকবে সে কিন্তু যুদ্ধের ক্ষেত্রে ততখানি সাফল্য পাবে। এটা একটা কিন্তু অবভিয়াস জায়গা হয়ে গেছে। সেই কারণে মোদী আসার পর থেকে কিন্তু মহাকাশ গবেষণায় ভারতবর্ষ প্রচন্ড রকমের ইনভেস্টমেন্ট করছে এবং ইসরো একের পর এক ধামাল সেখানে করে যাচ্ছে। এদিকে আমেরিকার ক্ষেত্রে নাসা রয়েছে। তাহলে মহাকাশ গবেষণায় আগামী দিনে দু দেশের কি ধরনের আদান প্রদান হবে এবং সেটা ইউনাইটেডলি কিভাবে তৈরি করা যেতে পারে যাতে করে চীন আর সেরকম দাদাগিরি না করতে পারে, চীনকে নিয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু হতে চলেছে এই বৈঠকে। এবার এবার আরেকটা কথা যেটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, যে এর ফিউচারটা কি, এই যে বিজনেস করিডরটা হচ্ছে। দেখুন, যত দিন এগোবে সত্যি কথা বলতে বিজ্ঞান তত উন্নত হবে, পুরোপুরি সিস্টেম অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আমরা ছোটবেলায় খাতায় কলমে লেখাপড়া করে কাজ করতাম, এখন আমরা কম্পিউটার ছাড়া মোটামুটি কিছু বুঝি না। সেরকম যত দিন যাবে জিনিসগুলো এগোতে শুরু করবে। ফলে পুরোদমে এর কাজ শুরু হলে এই করিডর শুধু ভারত নয়, গোটা এশিয়ার অর্থনৈতিক মানচিত্রটা বদলে দেবে। এখানে প্রচুর কর্মসংস্থান হবে, বাণিজ্যিক খরচ এবং ট্রান্সপোর্ট টাইম সেটা অনেক কমে যাবে, এশিয়া এবং ইউরোপের মধ্যে সরাসরি সংযোগ তৈরি হয়ে যাবে। এবং সব থেকে বড় কথা, এই সমস্ত জিনিস করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে, যেহেতু এই করিডরটা ভারতবর্ষ থেকে শুরু হয়ে যাবে, তাহলে এই দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য যে দেশগুলো রয়েছে যারা কম খরচে, লেবার খরচের কারণে তারা ভালো জিনিস উৎপাদন করে, তাদেরও বাণিজ্য করার একটা জায়গা হয়ে যাবে এবং তারাও এই করিডরটা ইউজ করতে পারবে। মায়ানমার বলুন, বাংলাদেশ বলুন, ভুটান বলুন, নেপাল বলুন, এরা সকলেই কিন্তু এই জায়গাটা, ইভেন শ্রীলঙ্কা, তারাও কিন্তু এখানে এই করিডরটাকে ইউজ করতে পারবে এবং ভারত সেটাকে ইউজ করতে দেবে। এবং যেটা টেকনোলজি এগোনোর কথা বলছিলাম, যে আগামী দিনে এই যে পুরো সিস্টেমটা হবে, যে রেলপথগুলো হবে, সেই রেলপথের বিস্তার কিন্তু ভারত বাংলাদেশ হবে, বাংলাদেশ মায়ানমার হবে, এগুলো সমস্ত হবে। এবং সেগুলো সৌরশক্তিটা কিভাবে চালানো যেতে পারে, এনার্জি কনজাম্পশন কিভাবে বাঁচানো যেতে পারে, পরিবেশ বিষয় অনেক কিছু ব্যাপারে এখানে আলোচনা হবে। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই দেশগুলোর সঙ্গে ভারতের কি সম্পর্ক। ভারত যেটা ইতিমধ্যেই বিশ্বে প্রতিষ্ঠিত করে ফেলেছে, সেটা হচ্ছে ভারত কিন্তু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখে, কিন্তু এই দেশগুলো আগ্রাসন দেখাতে চায় ভারতের উপরে, ভারতকে তারা কোথাও গিয়ে যেন কোণঠাসা করতে চায়। তাহলে এই জিনিস যদি আগামী দিনেও কন্টিনিউ হয়, ভারত কেন তাদের বিজনেস করিডর এদেরকে ইউজ করতে দেবে? তারা নিজেদের মতো যেভাবে পারে বিজনেস করুক না কেন, ভারতের কিছু এসে যায় না, ভারতের তাতে একটুও ক্ষতি হবে না। এরা যে ভারতের এই পথটা ইউজ করে বিজনেস করবে, তাতে ভারত কি এমন লাভটা পাবে? ফলে আগামী দিনে এখানে যদি অশান্তির পরিবেশ তৈরি করা হয় এবং সেটা ভারত বিরোধী হয়, সেটাকে হ্যান্ডেল করার জন্য ভারতের কি ভূমিকা হবে, ভারতকে কতখানি লাইসেন্স টু গো দেওয়া হবে সেই জায়গাটাকে ঠান্ডা করার জন্য, সেই সমস্ত বিষয়েও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। ফলে যেটা বারবারই এক্সপেকটেশন ছিল যে 20শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে এসে বসবেন এবং তার যখন এনএসএ হিসেবে মাইক ওয়ালটজ আসবেন, তখন ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক অনেক মজবুত হবে এবং আগামী দিনে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু তার আগে থেকেই প্রসিডিওরটা যেভাবে শুরু হয়ে গেল, জেক সুলিভানের সঙ্গে যেভাবে সোমবার দিন বৈঠক হতে চলেছে, এবং সেখানে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে,
সেগুলো যদি সত্যিই ভারতবর্ষ ফ্রুটফুল রেজাল্টে নিয়ে আসতে পারে এবং আসবে, এই এই জায়গাটা কিন্তু অনেকটা তৈরি হয়ে গেছে। কেননা আগের বৈঠকগুলোতে অনেক পজিটিভ ভাইবস কিন্তু এসে গেছে এবং সেই জন্যই এগুলো ফাইনাল জায়গায় আলোচনার জন্য চলে এসছে। ফলে সেগুলো যদি সত্যিই ইমপ্লিমেন্টেড হয়, সেক্ষেত্রে দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে ভারত তো মেন চালিকা শক্তি হয়ে যাবে। ভারতকে বাদ দিয়ে বাকি কারোর আর বাণিজ্য করার জায়গা থাকবে না এবং বাকিরা ডিস্টার্বিং এলিমেন্ট হলে ভারত তাদেরকে কন্ট্রোলিং পাওয়ারে চলে যাবে। এই জায়গাটা হয়ে যাবে। ভারত একটা ইকোনমিক্যাল হাব হয়ে যাবে, একটা বিজনেস হাব হয়ে যাবে। ফলে ভারতকে ডিস্টার্ব করলে পুরো মিডল ইস্ট এবং ইউরোপের বিজনেস সেটা ডিস্টার্ব হয়ে যেতে পারে। ফলে ভারতকে টার্গেট করা মানে এই পুরো যারা এই করিডরটা ইউজ করবে এবং এর সুফল পাবে, তারা প্রত্যেকেই কিন্তু একটা একটা অ্যালাইনমেন্টে আসবে এবং যারা এদেরকে ডিস্টার্ব করতে চাইছে তাদের এগেনস্টে করবে। ফলে ভারতের সামরিক এবং অর্থনৈতিক জায়গায় দুটোই কিন্তু অনেকটা বোল্ড জায়গায় এস্টাবলিশ হবে। ফলে এই সোমবারের মিটিং এর দিকে সকলেই তাকিয়ে রয়েছেন এবং সত্যিই যদি এগুলো সত্যি করা যেতে পারে, সত্যিই যদি এগুলো ভারতের ফলে আসে, ভারতের ইকোনমি, ইতিহাস, সমস্ত কিছু কার্যত চেঞ্জ হয়ে যেতে পারে এবং বিশ্ব অর্থনীতি, বিশেষ করে এশিয়ার অর্থনীতি, সেটা কিন্তু অনেকটাই ভারত ডিপেন্ডেন্ট হয়ে যাবে। কি বলবেন অজিত ডোভাল, পারবেন শেষ পর্যন্ত সবকটা সুফল ফলাতে? মার্কিন দাদাগিরি ছাড়িয়ে একটা পার্ট সত্যি কি ভারতের দিকে এবার ফাইনালি চলে আসতে চলেছে? দিদি, কি মনে হচ্ছে আপনাদের? যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।